আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্র একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে কে কে ক্লাসে জয়েন হইছো এবং জয়েন হওয়ার পরে সাউন্ড ক্লিয়ার কিনা এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে? তো খুব দ্রুত তোমরা সবাই ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তুমি জয়েন হয়ে গেছো। আজকে আমরা বাংলা প্রথম পত্র একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ এবং প্রবন্ধের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। প্রবন্ধের নামটা কি? অর্ধাঙ্গিনী। আমরা এই অর্ধাঙ্গিনী প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এই অর্ধাঙ্গিনী প্রবন্ধটি তোমাদের আগে সিলেবাসে ছিল না, অর্থাৎ এর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাসে ছিল না, এটা হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে। সো এটা নিয়ে হচ্ছে অনেকেই জানো না বা এটা হচ্ছে অনেকেই পড়ো নাই। তো এই জন্য আশা করব যে সবাই ক্লাসে জয়েন করবে এবং জয়েন করার পরে আজকে আমরা অর্ধাঙ্গী নিয়ে চেষ্টা করব বিস্তারিতভাবে আলোচনা করার, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত জয়েন হও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এই বিষয়টা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যারা জয়েন আছে, ওয়ালাইকুম আসসালাম। যারা এরপরে আরো যারা আছে একটু 2-1 মিনিট টাইম নিব আমরা, যেন সবাই জয়েন হয়ে যায় এবং ক্লাসটি যেন সবাই দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, লিজা জয়েন আছে, ওয়ালাইকুম আসসালাম লিজা। এরপরে আরো যারা আছো, তো ক্লাসের যে টাইম বলা হয়েছে ওই টাইমের মধ্যে ক্লাসে আসতে পারলে আসলে সুবিধা। কারণ ক্লাস, যে কোনো ক্লাস তোমরা যখন প্রথম 5 মিনিট 10 মিনিট ক্লাসটা পাবো, ওই 10 মিনিট বা 5 মিনিট যে কথাগুলো বলা হয় ওইগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হয় ক্লাসের মধ্যে। এই জন্য চেষ্টা করবো তোমরা ক্লাসের একদম প্রথম থেকে জয়েন হওয়ার, ঠিক আছে? আমি 4-5 জনের মতো দেখতে পাচ্ছি, আরো যারা আছে একটু জয়েন হয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা আস্তে আস্তে জয়েন হও, আমরা হচ্ছে পড়ার মধ্যে চলে যাব, ঠিক আছে? আজকে আমরা কি পড়বো? আজকে আমরা বাংলা প্রথম পত্র পড়বো। বাংলা প্রথম পত্র এবং প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে। প্রবন্ধের নাম কি? অর্ধাঙ্গিনী। প্রবন্ধের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। লিখেছেন কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অর্থাৎ নারী জাগরণের অগ্রদূত বলা হয় যাকে, নারী জাগরণের অগ্রদূত বলা হয় যাকে, বা নারী শিক্ষার অগ্রদূত যিনি, তিনি হচ্ছেন আমাদের বেগম রোকেয়া সাখাত হোসেন। আমরা এই নামটা দেখলে অনেকটা আইডিয়া করতে পারি আসলে অর্ধাঙ্গিনী কোন বিষয়ে হচ্ছে লেখা হয়েছে, এবং আমরা যদি অর্ধাঙ্গিনী শব্দের অর্থটা জানতে পারি তাহলে আরো ভালো মতো জানতে পারবো। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে, অর্ধাঙ্গিনী একটি স্ত্রীলিঙ্গ শব্দ বা স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ, তাহলে এটা অবশ্যই, যেহেতু বেগম রোকেয়া সাখাত হোসেন লিখেছেন এবং স্ত্রীবাচক একটি শব্দ আছে, তার মানে এটা একটি মেয়েদের নিয়ে কোনো একটা লেখা বা মেয়েদের সম্পর্কে লেখা, এই জিনিসটা আমরা বুঝতে পারি। তো আমরা গল্পে যাওয়ার আগে বা গল্পে ঢোকার আগে আমরা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আগে জানবো বা লেখক পরিচিতি সম্পর্কে জানবো, তারপরে আমরা হচ্ছে গল্পের মধ্যে যাব, ঠিক আছে? তো বেগম রোকেয়া সম্পর্কে জানতে হলে আমরা রোকেয়া সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে বা যে প্রশ্নগুলো আসবে আর কি, সেগুলো নিয়ে আমরা হচ্ছে প্রথমে জেনে নেই সেগুলো কি কি। লেখক পরিচিতি আমরা প্রথমে জানবো, ঠিক আছে? সবাই একটু জয়েন হওয়ার পর একটু কমেন্ট করো, যারাই জয়েন হবা কমেন্ট করে জানাইও যে তুমি জয়েন আছো, ঠিক আছে? আমি আশা করবো যে জয়েন হওয়ার পরে সবাই কমেন্ট করে জানাবা। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে আগে জেনে নেই, তারপরে আমরা বেগম রোকেয়ার লেখালেখি বা হচ্ছে তার সাহিত্যকর্ম নিয়ে জানবো। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের একজন অনন্য নারী সাহিত্যিক, সমাজ সংস্কার ও শিক্ষাবিদ ছিলেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কি কি ছিলেন উম্মে হাবিবা? বেগম রোকেয়া একাধারে ছিলেন বাংলা সাহিত্যিক, সমাজ সংস্কার ও শিক্ষাবিদ, ঠিক আছে? তিনি 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন। 1880 সালের 9 ডিসেম্বর। কোথায়? বাংলাদেশের রংপুর জেলায়। বাংলাদেশের রংপুর জেলায় পায়রাবন্ধ গ্রামে। তার গ্রামের নাম কি ছিল? তার গ্রামের নাম ছিল পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেদ। পিতার নামটা সুন্দর মতো মনে রাখবে, কারণ পিতার নামটা অনেক বড়, এই জন্য তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কি ছিল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেদ। কয়টা নামের সংমিশ্রণে? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেদ। মোট 6 জনের নাম তিনি একলাই নিয়েছিলেন। তা এবং তার যিনি মাতা ছিলেন, তার মাতার নাম ছিল রহিমাতুন নেসা চৌধুরানী। রহিমাতুন নেসা চৌধুরানী, রহিমা
রহিমাতুন্নেসা চৌধুরানী। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে কোথায় জন্ম করেন? 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল আবু আলী হায়দার সাবেদ এবং মাতার নাম ছিল রহিমাতুন্নেসা চৌধুরানী। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, লিখন জয়। ক্লিয়ার? তাহলে এটা আমরা বেগম রোকেয়ার পৈতৃক যে পরিচিতি বা তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা জানলাম। এরপর আসো, বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত হিসেবে বিশেষভাবে পরিচিত ছিল। নারী জাগরণের অগ্রদূত কেন ছিল? এইটা হচ্ছে সব থেকে বেশি আসে কারণ বেগম রোকেয়া তার যে সাহিত্য কর্ম বা তার যে কর্ম বা তার যে জীবন, এই জীবনের হচ্ছে পুরোটা সময়ই বলতে গেলে নারীদের নিয়ে কাজ করেছেন। মানে আমরা যারা মেয়েরা আছি, আমরা মানে হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা আছে বা মা বোনের আছে তাদের নিয়ে কাজ করেছেন, নারীদের নিয়ে বা মেয়েদের নিয়ে তিনি কি করেছেন? কাজ করেছেন এবং মেয়েদের শিক্ষার বিষয়ে কাজ করেছেন। বেগম রোকেয়া ছিলেন একজন মুসলিম পরিবারের নারী এবং তাদের এই মুসলিম সমাজে একটা কালচার ছিল যে মেয়েরা হচ্ছে সেইভাবে শিক্ষা বা পড়ালেখা করতে পারতো না বা লেখাপড়ার দিক থেকে অনেক বেশি কি ছিল, তাদেরকে অগ্রাধিকার খুবই কম দেওয়া হতো। এই কারণে তার ভেতরে একটা অনুরাগ ছিল যে মেয়েরা কেন শিক্ষা বা মেয়েরা কেন পড়ালেখা করতে পারবে না, ছেলেরা যেভাবে পড়ালেখা করতেছে একইভাবে মেয়েরা কেন পারবে না, এই জিনিসটা তার ভিতর অনেক বেশি কাজ করতো। যার কারণে তিনি কি করতেন, তিনি তার পরবর্তী জীবনে অর্থাৎ যখন থেকে বুঝতে শিখলেন বা যখন তিনি একটু পড়ালেখা জানলেন তখন শুধুমাত্র মেয়েদের যে শিক্ষার ব্যবস্থাটা যেন উন্নতি করা যায়, বিশেষ করে মুসলিম নারীদের, মুসলিম নারী আমরা জানি যে আগেকার যুগে একটা বিষয় ছিল সেটা হচ্ছে মেয়েদের পর্দার বিষয় ছিল। তো এই পর্দার কারণে দেখা যেত এবং গ্রামের কিছু মানুষ বা গ্রামের মুরব্বীরা মেয়েদেরকে বাইরে বের করাটা এইভাবে করতে না, এই জন্য তিনি হচ্ছে এই মুসলিম নারীদের শিক্ষা নিয়ে সব থেকে বেশি কাজ করেন। এরপরে মুসলিম নারীদের শিক্ষার প্রসারে তিনি 1911 সালে, কত সালে? 1911 সালে কলকাতায় সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই যে সাখওয়াত, এই সাখওয়াত হচ্ছে তার স্বামীর নাম। তার কার নাম? বেগম রোকেয়ার স্বামীর নাম হচ্ছে সাখাওয়াত হোসেন চৌধুরী। এই বেগম রোকেয়ার স্বামীর নামে তিনি 1911 সালে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে সর্বাধিক বা সেই সময় সব থেকে বেশি মুসলিম যে নারীরা ছিল বা মুসলিম যে মেয়েরা ছিল তারাই সেই স্কুলে ভর্তি হতো এবং পড়ালেখা চালতো এবং হিন্দুরা পড়তেন আর কি। তো তিনি অধিকার, কুসংস্কার ও সমাজের অসংহিতর বিরুদ্ধে কলম ধারণ করেন। তার লেখালেখি যেগুলো ছিল, তার লেখালেখি হইতো যে মেয়েদের নিয়ে যেসব কুসংস্কার ছিল, মেয়েদের নামে যে ধরনের কথাবার্তা বলতো বা পর্দা করেও যে শিক্ষা বা মননের বিকাশ করা যায় এই জিনিসটা তখনকার মানুষ বিশ্বাস করতো না। তিনি এই বিশ্বাসটাকে ভেঙে দিয়েছিলেন। তিনি পর্দা করে বা নারীদেরও যে শিক্ষার প্রয়োজন, নারীদেরও যে শিক্ষা এবং মননের প্রয়োজন সেই বিষয়টা তিনি তার লেখালেখির মাধ্যমে প্রকাশ করে গেছেন এবং তিনি তার সারাটা জীবন সেই নারীদের নিয়েই কাজ করেছেন। ঠিক আছে, এই জন্য তিনি নারীদের শিক্ষা যেন বিকশিত হয় বা বিকশিত হয় এই জন্য তিনি নারীদের নিয়ে লিখতেন। তার বিখ্যাত কিছু গ্রন্থ আছে, গ্রন্থগুলোর নাম হচ্ছে কি? সুলতানার স্বপ্ন, অবরোধ বাসিনী, মতিচুর পদ্মরাগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিশেষভাবে বা তার যে লেখাগুলো আছে সেগুলোর মধ্যে বেশি ভাগ বা গ্রহণযোগ্য কিছু লেখা ছিল সেগুলো কি? স্বপ্ন, সুলতানার স্বপ্ন, অবরোধ বাসিনী, মতিচুর পদ্মরাগ, এছাড়াও আরো বহু বহু লেখা আছে শুধুমাত্র নারী জাগরণ নিয়ে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আরো বহু অসংখ্য লেখা আছে। ঠিক আছে, তার রচনা নারী জাগরণ, যুক্তিবাদ ও সমাজের কুসংস্কার চেতনা সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এখানে কিছু কথা আছে, দেখো, নারী জাগরণ, আমরা অনেকেই আছি, আমাদের বর্তমান সময়ে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে বা অনেক মুরব্বী আছে, সবাই একটা জিনিস মনে করে যে বেগম রোকেয়া নারী জাগরণের মাধ্যমে আসলে শাহবাগী জন্ম দিয়েছে, তাই না? বা শাহবাগীদের হচ্ছে উৎসাহিত করেছে। এখন আমরা যারা হচ্ছে মানে একটু শাহবাগী বললে আসলে একটু গালি হিসেবেও নেওয়া হয় অনেকভাবে, কিন্তু মনে করা হয় যে তিনি তার কারণে আসলে মানে শাহবাগীরা তৈরি হয়েছে, মানে বেপর্দা বা হচ্ছে বেলাল্লাপনা যেগুলো এগুলো হচ্ছে প্রমোট করেছেন, এ ধরনের অনেকে অনেক কিছু মনে করে। কিন্তু বেগম রোকেয়া যেই সময় ছিল, অর্থাৎ বেগম রোকেয়ার জন্মসাল হচ্ছে 1880 থেকে 1932, এই যে 19 শতকের শেষের থেকে 20 শতকের শুরু, অর্থাৎ 1880 এটা হচ্ছে 19 শতক এবং 1932 এটা হচ্ছে 20 শতক। এই সময়টাতে নারীদের আসলে সেইভাবে
কোনো ক্ষেত্রেই মূল্যায়ন করা হতো না, নারীদেরকে কোনোভাবেই কোনো জায়গায় কি করা হতো না, মূল্যায়ন করা হতো না। বা নারীদের যে শিক্ষা দরকার, নারীদের যে মননের দরকার, অর্থাৎ তার যে মানসিক বিকাশের দরকার, তার যে হচ্ছে তার যে জ্ঞান সাধনা, সেই জ্ঞান সাধনা দরকার, এগুলো আসলে সেই সময়কার মুসলিম সমাজ বিশ্বাসই করতে চাইতো না বা এটা মানতোই না। তারা মনে করতো যে নারীদের কোনো কিছুই দরকার নাই, নারী মানেই সে একজন মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, তার মানে তাকে কি করতে হবে, ঘরে থাকতে হবে বা তাকে পর্দার আড়ালে থাকতে হবে। এই জিনিসটা তখনকার মানুষ অনেক বেশি হচ্ছে বিশ্বাস করতো। এই কারণে বেগম রোকেয়া তখন তিনি এই যে সামাজিক যে চিন্তা ভাবনা এগুলোকে ভেঙেছিলেন। তিনি চেয়েছিলেন নারী শিক্ষা। তিনি কি চেয়েছিলেন, নারী শিক্ষা, নারীর অধিকার, নারীরা যে শুধুমাত্র ঘরে বন্দী থাকবে এই জিনিসটা তিনি চান নাই। তিনি চাইছেন যে তুমি একজন নারী, তোমার কিছু অধিকার আছে, তোমার কিছু কথা বলার রাইট আছে, তোমার কিছু নিজস্ব চাওয়া পাওয়া আছে, সেগুলো তুমি প্রকাশ করো, সেগুলো তুমি বলো। সেই কারণে তিনি কি নারীদের জাগরণ ঘটিয়েছেন, যুক্তিবাদী ছিলেন। তিনি যুক্তি দিয়ে বুঝাইছেন যে একজন মা যদি কি হন, শিক্ষিত হন, তাহলে তার যে পরবর্তী প্রজন্ম আসবে, অর্থাৎ তার যে সন্তান হবে, তারাও শিক্ষিত হবে, তারাও কি হবে, শিক্ষার আলোয় আলোকিত হবে। এই জিনিসগুলো তিনি যুক্তির মাধ্যমে বুঝাই দিচ্ছেন। তিনি সমাজ সংস্কারের কাজ করেছেন। তিনি কি করেছেন, এই যে সামাজিক যে রীতিনীতি কুসংস্কার, মেয়ে মানুষ বাইরে যাবে না, মেয়েদেরকে বাহিরে পাঠানো যাবে না, মেয়েরা হচ্ছে ঘরের কোনো কাজে বা ঘরের কোনো সিদ্ধান্তে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারবে না, তাকে কি করতে হবে, তুমি মেয়ে মানুষ, তুমি রান্নাঘরে থাকবা, তুমি এই যে আমাদের পারিবারিক যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোতেও মেয়েদের কোনো ভূমিকাই ছিল না। তিনি এই যে কুসংস্কারগুলোকে ভেঙেছেন এবং মানুষকে সচেতন করে দিয়েছেন, মানুষকে সচেতন করেছেন যে নারীদেরও শিক্ষার দরকার আছে, নারীদেরও মননের দরকার আছে, নারীদেরও কি দরকার আছে, তাদের যে কথা বলার অধিকার, সে অধিকারের দরকার আছে। কিন্তু এগুলো আসলে পর্দার আড়ালে থেকে না, পর্দা রক্ষা করেও করা যায়, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। যে পর্দা করো, তুমি হচ্ছে ইসলামী যে শাসনগুলো সেগুলো মানো, কিন্তু তার সাথে সাথে তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি তার সাথে সাথে তোমার যে বিকাশের যে জায়গাটা, সেই জায়গাটাও তুমি উন্মুক্ত রাখো। এই জিনিসগুলো বেগম রোকেয়া করেছেন। ঠিক আছে, বুঝতে পারছো? এবং তিনি 1992 সালে 32 সালে সরি তিনি 1932 সালে 9 ডিসেম্বর জন্ম করেন, 9 ডিসেম্বর, মৃত্যু তার 9 ডিসেম্বর। 9 ডিসেম্বরে তিনি কলকাতায় ইন্তেকাল করেন। বেগম রোকেয়া বাংলা সাহিত্য, নারী শিক্ষার ইতিহাস চিরস্থায়ী হয়ে আছেন। ঠিক আছে, বুঝতে পারছো? বেগম রোকেয়া সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বেগম রোকেয়া সম্পর্কে এতটুকু জানলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়? নারী জাগরণের বা নারী শিক্ষার অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। তোমাদের কারো বেগম রোকেয়া সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। ঠিক আছে, বেগম রোকেয়া সম্পর্কে আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা আমাকে একটু জানাও। আমি ক্লাসে মাত্র, আচ্ছা ঠিক আছে, তো যারাই আছো একটু প্রশ্ন করতে হবে। ঠিক আছে, উম্মে হাবিবা আলহামদুলিল্লাহ ভালো আছি, নাবিবা তাবাসসুম জি, হুম, আচ্ছা তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নাই, তার মানে তোমরা বেগম রোকেয়া সম্পর্কে খুব ভালো মতোই জানো। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী চলে যাই। আমাদের আজকের পড়ার যে টপিক, সেই টপিকটা হচ্ছে অর্ধাঙ্গিনী। সেই টপিকটার নাম অর্ধাঙ্গিনী। ঠিক আছে, যারা অর্ধাঙ্গিনী একটি সমাসবদ্ধ শব্দ। অর্ধাঙ্গিনী শব্দটা কিভাবে একটি সমাস, অর্থাৎ সমাস কাকে বলে এই জিনিসটা আমরা একটু শিখে নিই। সমাস হচ্ছে এক বা একাধিক শব্দের মিলনের মাধ্যমে যে সমাস, যে শব্দ তৈরি হয় তাকে সমাস বলে। হ্যাঁ, এক বা একাধিক শব্দের মিলনে যে শব্দ তৈরি হয় তাকে সমাস বলে। এই যে অর্ধাঙ্গিনী, এইটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে বা দুইটা শব্দের মিলন ঘটেছে। সেটা কি? অর্ধ এবং অঙ্গিনী। অর্ধ এবং কি? অঙ্গিনী। এই দুইটা শব্দ মিলন হয়েই একটা শব্দ গঠন হয়, সেটা কি? অর্ধাঙ্গিনী। অর্ধ এবং অঙ্গিনী, অর্ধ এবং অঙ্গিনী দুইটা শব্দের মিলনে কি শব্দ তৈরি হয়েছে? অর্ধাঙ্গিনী। অর্ধ শব্দের অর্থ কি? আমরা যদি এইটা বুঝতে পারি তাহলে আমরা অনেকটাই আমাদের যে প্রবন্ধ আছে, অর্ধাঙ্গিনী যে প্রবন্ধ আছে, এটা 90% আমরা আশা করি বুঝে যাব। অর্ধ মানে হচ্ছে অর্ধেক, অর্ধ মানে অর্ধেক। আর অঙ্গিনী মানে হচ্ছে অঙ্গ। তাহলে অর্ধেক অঙ্গ, অর্ধেক অঙ্গ, এই অর্ধেক এবং অঙ্গ মিলেই অর্ধাঙ্গিনী শব্দটি তৈরি হয়। অর্ধেক অঙ্গ, এই অঙ্গটা হচ্ছে কিসের অঙ্গ?
অঙ্গটা হচ্ছে পুরুষের অঙ্গ। কিসের? পুরুষের। অর্থাৎ পুরুষের অর্ধেক অঙ্গ, পুরুষের অর্ধেক অঙ্গতেই একটা নারী তৈরি হয়, এই ধরনের কিছু একটা বোঝানো হচ্ছে যে পুরুষের অর্ধেকই হচ্ছে নারী, পুরুষের অর্ধেকই হচ্ছে কি নারী। অর্থাৎ আমরা যদি এভাবে বলার চেষ্টা করি যে মনে করো হচ্ছে রাত এবং দিন, তাই না? রাত এবং দিন, আমরা যদি রাতকে চিন্তা করি এবং দিনকে চিন্তা করি, যদি আমাদের দিন না থাকে রাতের কিন্তু কোনো মূল্য নাই, যদি রাত না থাকে দিনের কোনো মূল্য নাই। রাত এবং দিন এই দুইটা মিলেই একটা পরিপূর্ণ কি হয়, দিনের জন্ম হয় বা একটা পরিপূর্ণতা পায়, একটা কি হয়, পরিপূর্ণতা পায়। রাত এবং রাত ছাড়া যেমন দিনের কোনো মূল্য নাই বা দিনের কোনো গুরুত্ব নাই, তেমন দিন ছাড়াও রাতের গুরুত্ব নাই। এই দুইটা যখন একসাথে হবে তখনই এইটা কি হবে, পূর্ণতা পাবে, তাই না? তাহলে যদি আমরা পূর্ণতা পাবে কিভাবে, রাত এবং দিন দুইটা একসাথে যখন হবে তখনই পূর্ণতা পাবে। ঠিক একইভাবে যদি নারী না থাকে তাহলে পুরুষ অসম্পূর্ণ, যদি পুরুষ না থাকে তাহলে নারী অসম্পূর্ণ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই জিনিসটাই এই গল্পে বুঝাইতে চাইছে যে পুরুষকে যদি পরিপূর্ণ হইতে হয়, পুরুষকে যদি তার যে পূর্ণতা পাইতে হয় তাহলে নারীকে লাগবে, এবং একজন পুরুষ তখনই পরিপূর্ণ হবে যখন একজন নারী তার পাশে থাকবে বা তার একজন নারী তার সঙ্গিনী হবে। কিন্তু যদি পুরুষ একা একাই কিছু করতে চায় তাহলে সেটা কখনোই সম্ভব না। ঠিক আছে, এটা থেকে আসে হচ্ছে অর্ধাঙ্গিনী, এবং অর্ধাঙ্গিনী মানে হচ্ছে একজন পুরুষের অর্ধেক বা পুরুষের সমকক্ষ, সমান সমান। পুরুষ এবং নারীকে এখানে কবি রোকেয়া সাখাওয়াত হোসেন কি বলছেন, সমান সমান বলেছেন, অর্থাৎ একজনকে ছাড়া আরেকজন কখনোই পরিপূর্ণ হতে পারবে না, এই কথাটাই বলেছেন। এবং এই কথাটাই কবি তার লেখার মাধ্যমে বলেছেন যে বর্তমান সময়, বর্তমান বলতে তাদের যে সময় ছিল, অর্থাৎ 1980 থেকে 1900 সরি 1880 থেকে 1932, এই যে এই সালে যে সমাজ ব্যবস্থা ছিল তখন কিন্তু নারীদের ঠিকমতো অধিকার দেওয়া হইতো না, নারীদের ঠিকমতো শিক্ষা দেওয়া হইতো না। এইগুলো দিয়ে এই যে পুরুষতান্ত্রিক সমাজ যে ছিল, তখনকার যে পুরুষতান্ত্রিক সমাজ ছিল, এই পুরুষতান্ত্রিক সমাজকে কবি বলতে চেয়েছেন এই যে পুরুষরা, এই যে পুরুষতান্ত্রিক সমাজ, তোমরা কখনোই পরিপূর্ণ হবে না, পুরুষের অর্ধেক নারী বা নারীর অর্ধেক, নারীকে আমরা কি করি, অর্ধাঙ্গিনী বলি, আমাদের অর্ধেক বলি, আমাদের অর্ধেক বলি, কিন্তু তোমরা তো ভণ্ডামি করো, তোমরা কখনোই নারীদের সেই অধিকারগুলো দাও না। এই কথাটা কবি তার এই গল্পের মধ্যে অনেক ধরনের উক্তি দিয়ে বা অনেক ধরনের চরিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। এই এই হচ্ছে গল্পের মধ্যে যেমন হচ্ছে আমাদের হিন্দু ধর্মে যে কি যেন রাম সীতারও উক্তি আছে, মানে হচ্ছে তাদের পরিপূর্ণতা বুঝাইছে, আবার অনেক হচ্ছে মানে লেখার মাধ্যমে তিনি কি পরিপূর্ণতা বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, অর্ধাঙ্গিনী মানে হচ্ছে পুরুষ এবং নারী সমান যে অধিকার, সেই বিষয়টা এখানে ফুটে ওঠা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো অর্ধাঙ্গিনী। এখন এই অর্ধাঙ্গিনী যে গল্পটা, সেই গল্পটা মূলত কবি সুফিয়া কামাল কবি বা আমাদের লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন কিভাবে এই গল্পের মধ্যে মধ্যে নারীর অধিকার নিয়ে কথা বলেছেন। কি নিয়ে কথা বলেছেন, নারীর অধিকার, অর্ধাঙ্গিনীর যে ধারণা, সেই ধারণা দিয়েছেন, আত্মমর্যাদার গুরুত্ব দিয়েছেন, শিক্ষার প্রয়োজনীয়তা দিয়েছেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দিয়েছেন। এই প্রবন্ধের মধ্যে তিনি নারীর যে অধীনতা ও দাসত্ব, অর্ধাঙ্গিনী বলা হচ্ছে কিন্তু নারীকে কি করা হচ্ছে, পুরুষের অধীনে রাখা হচ্ছে, পুরুষকে, এবং পুরুষের দাসত্ব, পুরুষের সারা জীবনের জন্য নারী পুরুষের দাসী হয়ে থাকবে, এই জিনিসটা কবি এখানে তুলেছেন। এইটা যে একটা ভুল ধারণা, এটা যে একটা ভুল, সেই বিষয়টা কবি এখানে বলেছেন যে নারী কখনোই একজন পুরুষের দাসী নয়, কখনোই একজন নারী পুরুষের অধীনে থাকবে না, তারও একটা স্বাধীনতা আছে, সেও হচ্ছে পুরুষ এবং নারী মিলে একটা সমাজ তৈরি করবে, একটা দেশ তৈরি করবে। একটা দেশের উন্নয়ন করতে গেলে এই নারীরও যেমন অধিকার রয়েছে, পুরুষেরও তেমন অধিকার রয়েছে, এই বিষয়টা কবি এখানে বলেছেন। এরপরে কি বলেছেন, অর্ধাঙ্গিনী যে ধারণা, যে ধারণাটা আমি দিলাম, সে বিষয়টা এখানে কবি বলেছেন যে অর্ধাঙ্গিনী তোমরা, অর্থাৎ সেই সময়কায় কি করা হতো, শুধুমাত্র বলা হতো যে নারী হচ্ছে কি পুরুষই হচ্ছে সমাজের রক্ষক, পুরুষই সমাজকে রক্ষা করবে, পুরুষই হচ্ছে সবকিছুর অধিকার পাবে, পুরুষই তার সকল নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু নারীও যে সেই
সমাজের একটা অংশ, নারী যে সে দেশের একটা অংশ, সেই জিনিসটা এখানে বলা হয়নি। তখন তিনি কবি অর্ধাঙ্গিনী যে ধারণাটা বা অর্ধেক, আমিও তুমিও, তুমি এবং আমি অর্ধেক এবং আমার অর্ধেক, তোমার অর্ধেক এবং আমার অর্ধেক মিলে একটা পরিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি হবে বা নারী এবং পুরুষ মিলে একটা পূর্ণতা পাবে, সেই জিনিসটা কবি এখানে ধারণা দিয়েছেন। ঠিক আছে, এরপরে আত্মমর্যাদার গুরুত্ব, অর্থাৎ নারীদের যে একটা মর্যাদা আছে, নারীদের যে একটা সম্মান আছে, সেই সম্মানের যে গুরুত্ব আছে, সেই জিনিসটা কবিতার এই গল্পের বা প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছে যে নারীদেরও কি আছে, মর্যাদা আছে, নারীদেরও সম্মান আছে, নারীরাও এই সমাজে এই পরিবারে কথা বলার অধিকার আছে, তিনিও তার সিদ্ধান্ত জানাইতে পারে, তিনিও তার পরিবারে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে তখন সে কথা বলতে পারবে, বা তার যে হচ্ছে চিন্তা বা তার যে মনন, সেই মননটা উপস্থাপন করতে পারবে, সেটা এখানে কবি বলেছেন। এরপরে বলেছেন শিক্ষার প্রয়োজনীয়তা, নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে, নারীরাও কি শিক্ষার সমান অধিকার পান। একজন সেই যে বেগম রোকেয়ার সময় একটা বিষয় ঘটতো, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সময় আমি প্রথমে বলেছি, তখন কিন্তু শিক্ষাটা মেয়েদের কোনো শিক্ষার ব্যবস্থাই ছিল না, মেয়েদেরকে শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না, খালি ছেলেদেরকে পড়ানো হতো বা ছেলেদের দেখা যাইতো যে যদি একটা বাড়িতে একটা মেয়ে থাকতো, একজন মেয়ে আছে এবং একজন ছেলে আছে, এই ছেলেকে মনে করো পড়ালেখা শিখাইতো বা স্কুল কলেজে পাঠাইতো, কিন্তু মেয়েকে কি করতো, কোথাও পাঠাইতো না, মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে রাখতো। কিন্তু মেয়েদেরও তো শিক্ষার দরকার আছে, মেয়েরা, একজন মা যখন শিক্ষিত হবে, একজন মা যখন শিক্ষিত হবে তখনই তার ছেলেকে শিক্ষিত করবে, বা তার যে পরবর্তী প্রজন্ম আসবে তাকে শিক্ষিত করবে, তার শিক্ষার যে গুরুত্ব সেই জিনিসটা যে বুঝতে পারবে, এইটা কবি এখানে বুঝিয়েছেন যে নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে, নারীদেরও শিক্ষার গুরুত্ব রয়েছে, সেটা বলেছেন। এরপরে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, পুরুষতান্ত্রিক সমাজ শুধুমাত্র পুরুষদের গুরুত্ব দিতেন, নারীদের কোনো গুরুত্ব দিতেন না, এই যে সমাজ ব্যবস্থা বা এই যে সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কি করেছেন কবি এখানে বা এই প্রবন্ধের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করেছেন বা পরিবর্তন করতে বলেছেন, যে তোমাদের যে দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি, এটা পরিবর্তন করতে হবে, এটার উন্নয়ন দরকার। যদি নারী পুরুষ এক হচ্ছে সমানভাবে একসাথে চলতে না পারে, তাহলে কখনোই একটা সমাজ উন্নয়নের দিকে যাবে না বা একটা সমাজ কখনোই উন্নতি হবে না, কবি এখানে এই কথাটা বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের বইয়ে পুরো অর্ধাঙ্গিনী প্রবন্ধটি পড়ি, তাহলে আমরা এই টোটাল 5টা জিনিসই আমরা পাবো, টোটাল এই 5টা কথাই কবি আরো কি করেছেন, বৃহত্তর আকারে বলেছেন। ঠিক আছে, কবির বৃহত্তর আকারে এই 5টা কথাকে কবি বৃহত্তর আকারে দেখে আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমাদের গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে এই 5টা। একটা হচ্ছে নারীর অধীনতা ও দাসত্ব, এরপরে অর্ধাঙ্গিনীর ধারণা, আত্মমর্যাদার গুরুত্ব, শিক্ষার প্রয়োজনীয়তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই 5টা পিলারের উপরেই আমাদের অর্ধাঙ্গিনী প্রবন্ধটি লেখা হয়েছে। সবার কি ক্লিয়ার, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আছে একটু কমেন্ট করে জানাবা যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যাই অর্ধাঙ্গিনীর প্রবন্ধের একদম সারসংক্ষেপ, অর্থাৎ আমাদের পুরো 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার অর্ধাঙ্গিনী, এই অর্ধাঙ্গিনী একদম ছোট করে তোমরা এতটুকু যদি পড়তে পারো বা এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে। অর্ধাঙ্গিনী গল্পে বেগম রোকেয়া নারী এবং পুরুষের অসম অবস্থা ও নারীর অবহেলিত জীবনের ব্যঙ্গ ও যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন, অর্থাৎ ঠাট্টা বা হাসির মাধ্যমে বা হচ্ছে ব্যঙ্গ অর্থ করে কি করেছেন, প্রকাশ করেছেন। এখানে যতটুকু লেখা আছে এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে। এই বিষয়গুলো কবি রোকেয়া সাখাওয়াত হোসেন তার প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন। সেটা কি, অর্ধাঙ্গিনী গল্পে বেগম রোকেয়া নারী পুরুষের অসম অবস্থা ও নারীর অবহেলিত জীবনকে ব্যঙ্গ ও যুক্তির মাধ্যমে কি করেছেন, তুলে ধরেছেন। সমাজে নারীকে অর্ধাঙ্গিনী বলা হলেও বাস্তবে তাকে কখনো কি সমান মর্যাদা দেওয়া হয় না। নারীকে নারীকে যদি অর্ধাঙ্গিনী বলতেছি, যে আমার অর্ধেক বলতেছি, পুরুষের অর্ধেক বলার পরেও সমাজে কখনোই নারীকে সেই সমান মর্যাদাটা দেওয়া হয়নি। ঠিক আছে, এই গল্পের দ্বৈততার গল্পের মূল বক্তব্য, অর্থাৎ এই গল্পের মূল যে বক্তব্য সেটা হচ্ছে নারীকে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী, অর্থাৎ মুখে মুখে বলা হচ্ছে নারী বা একজন মেয়ে আমার জীবনের অর্ধেক, একজন পুরুষ কি বলতেছে, একজন পুরুষ বলতেছে আমার যে স্ত্রী আছে বা আমার যে সহধর্মিণী আছে সে আমার জীবনের অর্ধেক, সে আমার জীবনের যে পরিপূর্ণতা পাবে কখন, যখন সে আমার জীবনে থাকবে তখনই পরিপূর্ণতা পাবে, এটা আমরা মুখে মুখে বলতেছি, কিন্তু আমরা অন্তরে অন্যটা বিশ্বাস করি। আমরা কখনোই
মেয়েদেরকে বা আমাদের স্ত্রীদেরকে বা আমাদের হচ্ছে ঘরের বোনকে, আমাদের মাদেরকে কখনোই আমরা সেই পরিমাণ, যে পরিমাণ মর্যাদা একজন পুরুষ পায়, সেই পরিমাণ মর্যাদা আমরা কখনোই একজন মেয়েকে দেই না। এইটাই এই গল্পের মূল বিষয়। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে গল্পে লেখক দেখান পুরুষরা মুখে মুখে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে স্বীকার করলেও সংসারে, শিক্ষায়, সিদ্ধান্ত গ্রহণে, সামাজিক মর্যাদার ক্ষেত্রে নারীর কোনোই অধিকার থাকে না। নারীর কি থাকে না? কোনো অধিকারই থাকে না। নারীকে শুধু আমরা মুখে মুখে বলি তুমি আমার জীবনের সব, তুমি আমার জীবনের বাতিঘর, কিন্তু আসলে আমরা কোনো কিছুতেই তাদেরকে সমান মর্যাদা দেই না। নারীকে কেবল গৃহকর্মী, স্বামী সেবী এবং সন্তান লালন পালনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। ঠিক আছে, তার মতামত, চিন্তা ও ব্যক্তিত্বের মূল্যহীন মনে করা হয়। নারীকে কি শুধুমাত্র ঘরে বন্দি করে রাখা হয়? নারীকে সবসময় ঘরে বন্দি করে রাখা হয়। নারীকে মনে করা হয় যে তুমি সবসময় রান্না বাড়া করবা, তুমি সবসময় তোমার স্বামীকে সেবা করবা, সবসময় সন্তানকে দেখে রাখবা, এতটুকুই হচ্ছে তোমার কাজ। কিন্তু নারীরও যে শিক্ষার দরকার আছে, নারীরও যে হচ্ছে জ্ঞান অর্জনের দরকার আছে, নারীদেরও যে হচ্ছে কথা বলার অধিকার আছে, এই জিনিসগুলো আমরা কখনোই তাদেরকে এই স্বীকৃতিটুকু দেই নাই। ঠিক আছে, সেই সাথে সাথে কবি আরো বলেছেন, লেখক আরো বলেন যে লেখক যুক্তি দিয়ে প্রশ্ন তোলেন, নারী যদি সত্যিই পুরুষের অর্ধাঙ্গিনী হয় তবে কেন সে শিক্ষা বঞ্চিত থাকবে? তাই না? যদি আমরা মনে করি যে নারী হচ্ছে পুরুষের অর্ধেক বা পুরুষ এবং নারী কি সমান, তাহলে পুরুষ যদি শিক্ষা পায়, পুরুষ যদি হচ্ছে আইবিএ, ম্যাট্রিক, অনার্স হচ্ছে এত পড়ালেখা করতে পারে, তাহলে একজন নারী কেন পড়ালেখা করতে পারবে না? নারী কেন তার অধিকার হারাবে? এই জিনিসটা বলেছেন। কেন তাকে পর্দার আড়ালে বন্দি রাখা হবে? কেন তাকে কি করা হবে? পর্দার আড়ালে বন্দি রাখা হবে। কেন তাকে সবসময় পর্দার মধ্যে রাখতে হবে, মানে ঘরের ভিতরে বন্দি করে রাখা হবে? এটা কবি প্রশ্ন করেন, বলেন কেন সংসারের সব সিদ্ধান্ত শুধু পুরুষরাই নেবেন? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষ কেন অগ্রাধিকার পাবে? এই জিনিসটাও কবি বলেন। এই প্রশ্নগুলোর মধ্যে সমাজের ভণ্ডামি ও পুরুষতান্ত্রিক মানসিকতা উন্মোচন করা হয়েছে এই গল্পের মাধ্যমে। অর্থাৎ নারীদের যে অধিকার দেওয়া হয় না বা নারীদেরকে যে হীনমন্য করে রাখা হয়, সে বিষয়টাই এখানে কবি এই প্রশ্নগুলোর মাধ্যমে বা এই প্রশ্নগুলো তোলার মাধ্যমে কবি করেছেন। ঠিক আছে, গল্পের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বোঝানো হয়েছে নারী কে অর্ধাঙ্গিনী বললেও আসলে কথাটি কথা মাত্র, অর্থাৎ নারীকে অর্ধাঙ্গিনী বলা হলেও এটা জাস্ট কথার কথা, এটাই বলা হয়েছে। বাস্তবে তাকে পূর্ণ মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। লেখক নারী শিক্ষা, স্বাধীন চিন্তা ও সমাজ অধিকারের পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন। অর্থাৎ নারীকে কি কি দরকার? নারীদের শিক্ষা দরকার, স্বাধীন চিন্তা দরকার, সমান অধিকার দরকার। এই বিষয়গুলো কবি এখানে জোরপূর্বক দাবি করেছেন যে একজন ছেলেও যদি পড়ালেখা করার অধিকার পায়, একজন মেয়েও পড়ালেখা করতে পারবে। একজন ছেলে যদি স্বাধীনতা পায়, তার বক্তব্যগুলো, তার কথাগুলো যদি স্বাধীনভাবে বলতে পারে, তাহলে মেয়েকেও সেই কথা বলার অধিকার দিতে হবে। সমাজে, সংসারে, সব জায়গায় তাকে কথা বলার একটা অধিকার দিতে হবে। নারী কথা বললো বা একটা মেয়ে কথা বলতেছে তার মানে যে আমার উপর দিয়ে চলে গেল, এরকম না। আমরা দুজন মিলেই যে আমাদের হচ্ছে সবকিছু তৈরি করবো, এই জিনিসটা বুঝতে হবে। যে আমরা এরকম মনে করি যে একটা মেয়েকে হচ্ছে যদি আমরা কথা বলতে দেই, তার মানে কি ওই মেয়েটা আমার উপরে চলে যাবে, এরকম না। কবি রোকেয়া সাখাওয়াত হোসেন এটা বলতে চেয়েছেন যে না, বিষয়টা এরকম না। একজন মেয়ে, তুমি যেমন একটা তোমার সিদ্ধান্ত জানাচ্ছ যে হ্যাঁ আজকে আমার আমার এই কাজটা করতে হবে, যে কোনো কাজ, সেটা হচ্ছে সংসার জীবনে হোক, দেশ গড়ার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, যখন একজন ছেলে তার কথাটা বলে যে এইভাবে এইভাবে করতে হবে এই কাজটা, যে কোনো কাজ, ধরো একটা স্কুলের ফাংশন হচ্ছে, এখন স্কুলের ফাংশনে আমরা কি করলাম, কিভাবে ওই ফাংশনটা শেষ করবো, অর্থাৎ অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কিভাবে অনুষ্ঠান মালা সাজাবো, এখন একজন ছেলে বা একজন স্যার বললেন এভাবে এভাবে করতে হবে। এখন আমরা ওইখানে একজন ম্যাডামও বসে আছেন বা আমার একজন বন্ধু বা বান্ধবী বসে আছেন, সেও তারও তো চিন্তা ভাবনা আছে, সেও তো ওইটা নিয়ে চিন্তা করছেন, তো তাকে বলার যে একটা অধিকার দিতে হবে, সেই অধিকারটাও তাকে দিতে হবে। তো এই জিনিসটাই কবি বলেছেন। ঠিক আছে, বুঝতে পারছো? এবং শেষ পর্যন্ত অর্ধাঙ্গিনী গল্পটিতে নারী জাগরণের আহ্বান ও সমাজ সংস্কারের একটি শক্তিশালী দলিল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ এই যে অর্ধাঙ্গিনী গল্পটি একটি নারী জাগরণের, অর্ধাঙ্গিনী গল্পের মাধ্যমে নারী জাগরণের কি করেছেন, আহ্বান জেনেছেন যে নারীদের জাগরণ ঘটাও, শিক্ষা দীক্ষা, তাদেরকে চিন্তা ভাবনা বা তাদের অধিকার দাও, এবং সমাজের সংস্কৃতির একটি শক্তিশালী দলিল হিসেবে কি করতে চেয়েছেন, প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ঠিক আছে,
এই যে কথাটুকু, এই কথাটুকুই হচ্ছে আমাদের অর্ধাঙ্গিনী গল্পের একদম মূল পয়েন্ট বা মূল বক্তব্য। এই মূল বক্তব্যটি অনেকগুলো প্রশ্নের মাধ্যমে, অনেকগুলো ব্যঙ্গাত্মক ঠাট্টার হিসেবে অনেক ধরনের কথার মাধ্যমে কবি রোকেয়া সাখাওয়াত হোসেন বলতে চেষ্টা করেছেন। এটাই হচ্ছে আমাদের অর্ধাঙ্গিনী গল্পের মূল বিষয়। সবাই বুঝতে পারছো? যারা ক্লাসে আসছো সবাই একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার। লিজা, উম্মে হাবিবা, এরপরে যারা, রাহাত। আচ্ছা, তাহলে আশা করি সবাই অর্ধাঙ্গিনী বুঝতে পারছো। এখন এইটা নিয়ে যদি তোমার উদ্দীপক আসে, তাহলে এই গল্পের মূল ভাবটা আমরা কি বুঝতে পারলাম? তাহলে মূল ভাবটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে নারীরও অধিকার আছে, বা পুরুষ শুধুমাত্র মুখে মুখে বলে, নারীদের সে অধিকার দেয় না। এটাই অর্ধাঙ্গিনী গল্পের মূল বক্তব্য বা মূল বিষয়। ঠিক আছে, পুরুষতান্ত্রিক সমাজে একটা ভণ্ডামির প্রচলন আছে, নারীদেরকে বলে যে তোমরাই আমার সব, তোমরাই আমার জীবন, তোমরা আমার প্রাণ, কিন্তু আসলে তাদের যে পরিমাণ মর্যাদা দরকার, যে পরিমাণ সম্মান দরকার, যে পরিমাণ শিক্ষা দেওয়ার অধিকার দরকার, শিক্ষা পাওয়ার অধিকার দরকার, বা কথা বলার অধিকার দরকার, সেটা দেওয়া হয় না। সেটা কবি এখানে তুলে ধরেছেন, এবং এই নারীদের যে শিক্ষা এবং সমান অধিকারের পক্ষে একটা জোরালো দাবি করেছেন যে নারীদেরকেও পড়ালেখা শেখানোর ব্যবস্থা করতে হবে, নারীদেরও কথা বলার অধিকার দিতে হবে, নারীদেরকেও জ্ঞান অর্জন করার অধিকার দিতে হবে। এই জিনিসটা কবি এখানে জোরালো ভাবে কি করেছেন, ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, বুঝতে পারছো মূল ভাবটা? ঠিক আছে, এখন আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন বা এই প্রবন্ধ থেকে যদি তোমাদের উদ্দীপক আসে বা সৃজনশীল আসে, তাহলে কোন বিষয়গুলোর উপরে সৃজনশীল আসতে পারে? যেহেতু আমরা গল্পটা পড়লাম বা গল্পটা একটু জানলাম, গল্প সম্পর্কে যেহেতু ধারণা নিয়েছি, তার মানে আমরা এখন গল্পে থেকে প্রশ্ন কি কি আসতে পারে সেটা নিয়েও আমরা খুব ভালো মতো জানতে পারবো। ঠিক আছে, বা বুঝতে পারবো। তাহলে এই গল্প থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয়, তাহলে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, প্রথমেই যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে নারীকে অর্ধাঙ্গিনী বলা হলেও বাস্তবে কি দেওয়া হয় না, অধিকার দেওয়া হয় না। পুরুষরা একটা ভণ্ডামি প্রচলন করে রেখেছে যে নারীকে মুখে মুখে বলা হয় নারী সমান, কিন্তু আসলে নারীকে কি সমান অধিকার দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে মুখে মুখে সম্মান করলেও কাজে অবহেলা করা হয়, নারীকে কি করা হয়, অবহেলা করা হয়। এরপরে যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে নারী শিক্ষার বঞ্চিত থাকা, নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, পড়াশোনার নিষিদ্ধ এবং অপ্রয়োজনীয় মনে করা হয়, নারীদের শিক্ষা অপ্রয়োজনীয় মনে করা হয় অনেক সমাজেই। এরপরে পুরুষতান্ত্রিক মানসিকতা, সংসারে সব সিদ্ধান্ত পুরুষই নেয়, নারীর কোনো মতামত থাকবে না, নারীর কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে না, এই বিষয়টা এখানে মনে করা হয়। এরপরে পর্দা প্রথা ও সামাজিক কুসংস্কার, নারীকে ঘরের ভেতরে বন্দি করে রাখার যে প্রচলন, বা নারীকে সবসময় ঘরের মধ্যে আটকে থাকতে হবে, এই যে একটা বিষয়, সেই বিষয়টা এখানে কবি বলেছেন, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আরো যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে নারীর মতামত ও চিন্তা শক্তিকে তুচ্ছ করা, নারীর মতামত এবং চিন্তা শক্তিকে কি করা হয়, তুচ্ছ করা হয়, যে নারীর কোনো বুদ্ধি নাই, মেয়ের কোনো বুদ্ধি নাই, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, এ ধরনের কথা বলা হয় না। এভাবে নারীদের চিন্তা এবং তাদের যে মতামত দেওয়ার যে অধিকার, সেটাকে কি করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয় বা ছোট করে দেখা হয়, যে মেয়েদেরকে, মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, এই ধরনের কথাবার্তা আমরা সবাই বলে থাকি, তাই না? তো এই বিষয়টাকে, এই বিষয়গুলো বা এই ধরনের কথাবার্তা বলার মাধ্যমে কি করা হয়, নারীদের চিন্তা শক্তি এবং মতামতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। বুঝতে পারছো? এরপরে লেখকের ব্যঙ্গ ও যুক্তি নির্ভর বক্তব্য দেন, সমাজের ভণ্ডামিগুলোকে যুক্তির মাধ্যমে প্রকাশ করেছেন। হ্যাঁ, আর একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে নারী জাগরণ ও সমাজ অধিকারের আহ্বান জানান, নারীদেরকে জাগ্রত হতে হবে এবং সমান অধিকার দিতে হবে। জাগ্রত মানে হচ্ছে শিক্ষা দীক্ষায় আলোয় আলোকিত হতে হবে, শিক্ষিত হতে হবে। জাগ্রত মানে হচ্ছে রাস্তায় রাস্তায় বেলেল্লাপনা করা না, জাগ্রত মানে হচ্ছে শিক্ষা এবং মনন দ্বারা উন্নতি করা, শিক্ষার দ্বারা উন্নতি করা, মানসিক যে চিন্তা ভাবনা সেগুলোর উন্নয়ন করতে হবে। তাহলে এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, মোট 7টা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে নারীকে অর্ধাঙ্গিনী বলা হলেও বাস্তবে অধিকার দেওয়া হয় না। এরপরে নারী শিক্ষা বঞ্চিত থাকা, পুরুষতান্ত্রিক মানসিকতা, পর্দা প্রথা ও সামাজিক কুসংস্কার। এরপর হচ্ছে নারীর মতামত ও চিন্তা শক্তিকে তুচ্ছ করা। এরপর লেখকের ব্যঙ্গ ও যুক্তি নির্ভর বক্তব্য এবং নারী জাগরণ ও সমান অধিকার। এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। বুঝতে পারছো? তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে সৃজনশীলটা। যারা ক্লাস করতেছো বা যারা ক্লাস দেখতেছো, তোমরা যদি মোটামুটি ভাবে অর্ধাঙ্গিনী সম্পর্কে ধারণা পেয়ে থাকো, যারা ক্লাসে আছে একটু কমেন্ট করে জানাবা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে সবাই স্ক্রিনশট দিয়ে এই সৃজনশীলটা মনে
হচ্ছে খাতায় লিখে বাড়ির কাজ হিসেবে আমাকে দেখাবা, ঠিক আছে? তাহলে হবে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছো। তাহলে যারা ক্লাসে আসো তারা একটা ছোট্ট কাজ করবা, যদি বুঝে থাকো, যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে এই সৃজনশীলটা খাতায় লিখে কালকে আমাকে দেখাবা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাসেল আহমেদ স্যার, কেমন আছেন? তাহলে আশা করি তোমরা অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী নিয়ে এতটুকুই আলোচনা ছিল। অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী নিয়ে এতটুকু আলোচনা ছিল। যদি তোমরা অর্ধাঙ্গিনী প্রবন্ধটি বুঝে থাকো, অর্ধাঙ্গিনী প্রবন্ধের মূল বক্তব্যই হলো নারী জাগরণ বা পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরও সমান অধিকার রয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেছেন? আহ্বান জানিয়েছেন নারীদেরও এই সমাজে সমান অধিকার বা নারীদেরও সবকিছু থেকেই যে তাদেরও সমান অধিকার রয়েছে সেই বিষয়টা এখানে খুবই জোরালো দাবি জানিয়েছেন। শিক্ষা, মতামত প্রকাশ করার অধিকার, নারীদের সমাজ এবং কুসংস্কার মুক্ত একটা জীবন গড়ার যে বিষয়, সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, যারা ক্লাসটা দেখছো এবং বুঝতে পারছো, তোমরা যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, আর না বুঝলে আমাকে পরবর্তীতে আবার প্রশ্ন করবা। তো ও আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।